মিরপুরে এখন বৃষ্টির কারণে খেলা বন্ধ। সে একটা অদ্ভুত বৃষ্টি, মানে আপনারা টেলিভিশনে যারা খেলা দেখেছেন, মাঠে যারা ছিলেন তারা তো সরাসরি এটার সাক্ষী। টেলিভিশনে যারা খেলা দেখেছিলেন তারা আমার ধারণা একটু অবাক হয়েছিলেন যে হঠাৎ করে বাংলাদেশের প্লেয়াররা, তারপরে আপনার পাকিস্তানের, বাংলাদেশের দুই ব্যাটসম্যান, পাকিস্তানের ফিল্ডাররা মাঠ থেকে বেরিয়ে আসছে কেন? কারণটা হচ্ছে তখন বজ্রপাত হচ্ছিল। তো এটা এখন আইসিসি যে নতুন রেগুলেশন আছে তাতে বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করতে হবে। তো যেটা হয়, বজ্র তো আসলে অনেক সময় বৃষ্টির একটা আগমন ধ্বনি, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমেছে এবং খেলা বন্ধ। বাংলাদেশ পাকিস্তানে 274 রান তাড়া করতে নেমে 27 রানে 3, মানে 3 উইকেটে 27। ম্যাচে তখন বাংলাদেশের অবস্থা বেশ খারাপই বলতে হবে যখন খেলাটা বন্ধ হয়েছে। এবং আমরা যে খবর পেলাম যেটা, যে ধরেন মিরপুরে যখন বৃষ্টি নেমেছে, আমি এই প্রোগ্রামটা করছি প্রথম আলো অফিসে বসে কারওয়ান বাজারে, তখন কিন্তু এদিকে কোনো বৃষ্টির নামগন্ধ নাই। তারপরে এইখানে যখন তুমুল বৃষ্টি হলো তখন আমি খবর পেলাম যে মিরপুরে বৃষ্টি থেমেছে, কিন্তু এখনও উইকেট কাভারে ঢাকা এবং এর বাইরে যে আউটফিল্ড শুকানোর ব্যাপার আছে সেই প্রক্রিয়া চলছে। খেলা আদৌ হবে কিনা এটা নিয়ে সংশয় অবশ্যই আছে, এবং হলে পরে এটা নিশ্চিত যে এই খেলাটার 50 ওভারের ওয়ানডে থাকছে না, বাংলাদেশের ইনিংস সংক্ষিপ্ত হয়ে আসবে এবং কত ওভার কমবে, রান কত হবে, এইসব হিসাব নিকাশ তো হয় আপনারা জানেনই। ডাকওয়ার্থ লুইস এখানে বড় একটা ভূমিকায় অবতীর্ণ হবে। তারপরও আমি এই যে খেলাটা হবে কি হবে না, হলে কি হবে, এত সব অমীমাংসিত প্রশ্ন সামনে রেখে আমি কেন এই ভিডিওটা করছি? কারণ হচ্ছে আমার ধারণা এই ম্যাচে যাই হোক, বাংলাদেশ যদি এই 27 রানে 3 উইকেটে 27 রানের অবস্থা থেকে 275 চেস করে জিতে যায়, এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একটা জয় হবে। পাকিস্তান জিতলে পরে সিরিজে 1-1 হবে, তৃতীয় ম্যাচটা হয়ে যাবে নির্ধারক। আমি সব জানা কথাগুলো আপনাদের বলছি। এখন যে কথাটা বলছি এই কথাটাও আপনাদের জানা, যে এই ম্যাচে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়, একদমই খেলা না হয়ে পরিত্যক্ত হয়ে যাওয়া, যাই ঘটুক না কেন, এই ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে থাকবে সালমান আগার রান আউট। যে রান আউটটা করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তো এইটা আপনি যদি দেখে থাকেন তাহলে আমার জন্য সুবিধা হয়, আর না দেখে থাকলে একটু বর্ণনা করতে হয়। সেটা হচ্ছে যে 39 নম্বর ওভারে খেলা চলছে। আমি আগের দিনে রেডিও কমেন্ট্রির ভাষায় বলছি। রিজওয়াল একটা বল খেলেছিলেন সামনে, তো ওই বলটা মিরাজ, সালমান আগা যার নন স্ট্রাইকার যেহেতু স্বাভাবিকভাবে একটু বেরিয়ে এসেছিলেন, মিরাজ সেই বলটা ফিল্ডিং করতে গেছেন এবং তিনি বলটা পা দিয়ে আটকেছেনও। সেই বলটা তখন সালমান আগা আর মিরাজের মাঝামাঝি একটা জায়গায় দুজনের মোটামুটি একটা শারীরিক সংস্পর্শের মতোই অবস্থা হয়ে গেল, এটা ক্রিজের থেকে একটু বাইরে। তো সালমান আগা ওইখানে থমকে গিয়ে তিনি বলটা তুলে ফেরত দিতে চাইলেন। তো মিরাজ তার এই সালমান আগা বলটা ধরার আগেই মিরাজ বলটা ধরে উইকেট ভেঙে দিয়েছেন। সালমান আগা যেহেতু বাইরে, তারপরেও মাঠের আম্পায়ার কিন্তু আউট দেননি, থার্ড আম্পায়ারের কাছে ব্যাপারটা গিয়েছিল এবং থার্ড আম্পায়ার আউট দিয়েছিলেন এবং এটা নিয়ে কোনো সংশয় নেই যে সালমান আগা আউট। যেটা নিয়ে প্রশ্ন সেটা হচ্ছে যে মিরাজ কাজটা ঠিক করেছেন না বেঠিক করেছেন। এই আলোচনাটা ওই মুহূর্ত থেকে শুরু হয়েছে যখন এই ঘটনাটা ঘটেছে, এরপর থেকেই চলছে। এবং বৃষ্টির কারণে যেহেতু খেলা বন্ধ, আমার ধারণা অন্য সব কিছু বাদ দিয়ে এটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ম্যাচের কথা যদি একটু বলি, যেটা আপনারা জানেন, যেটা পাকিস্তান প্রথম ম্যাচে 114 রানে অল আউট হয়ে গিয়েছিল এবং সে 114 করতে পারবে এটা একটা লম্বা সময় মনে হয় নাই। আজকে তারা প্রায় ওপেনিং পার্টনারশিপে সেই রান করে ফেলেছে। 103 রান হয়ে গেছে ওপেনিংয়ে মাত্র 13 ওভারে। তারপরে 18 রানে 3টে উইকেট পড়লো। এবং এই সালমান আগার ঘটনাটা যখন ঘটেছে তখন সালমান আগা আর মোহাম্মদ রিজওয়ানের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়েছে 109 রানের। তখন মনে হচ্ছিল পাকিস্তানের স্কোরটা এরকম 340-50 হয়ে যেতে পারে। সেখান থেকে সালমান আগার এই আউটটা আরও বেশি আলোচনায় এসছে, কারণ হচ্ছে সেখান থেকে পাকিস্তানের ইনিংসে একটা কলাপস বলবো আমরা, কারণ 43 রানে শেষ 7 উইকেট পড়েছে। এখন আমি সেই মূল প্রশ্নে আসি। বলতে পারেন যে বিষয় নিয়ে আসলে কথা, যে সালমান আগার রান আউট বিতর্ক, মিরাজ ঠিক না বেঠিক। আমি কি এক কথায় যদি উত্তরটা আপনাকে দেই, ঠিক। তো এখন কথা হচ্ছে যে যেটা ক্রিকেটের আইনে আছে, ক্রিকেটের আইনে আম্পায়ার আউট দিয়েছেন, তার মানে তো ঠিক। এখন ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা, এটা সব খেলাতেই নানা রকম চেতনার কথা আপনি শুনবেন, কিন্তু ক্রিকেটে হচ্ছে এটা সবচেয়ে, ক্রিকেটিং স্পিরিট কথাটা সবচেয়ে বেশি মানে প্রচলিত হয় ক্রিকেটে। যেটা একসময় ধরেন তর্ক হয়, যেটা জেন্টেলম্যানস গেম বলা হতো, এখন সেটা আদৌ আছে কিনা। এখন এই প্রফেশনালিজমের যুগে নিয়মের মধ্যে থেকে মানুষ যে কোনোভাবে জিততে চায়, সেখানে আদৌ ওই খেলোয়াড়ি চেতনার কোনো জায়গা আছে কিনা।
আজকে যেটা আমার কাছে বিস্ময়কর লেগেছে, আজকে যে ঘটনাটা, সেইটাতে খেলোয়াড়ি চেতনার ব্যাপারটাকে ঠিক টানাটাই আমার পছন্দ হয় নাই। কারণ এটা একটা সালমান আগার একদম বোকামি আমি যদি বলি এটা, এবং বোকামি বা এটাকে আপনি কি ব্রেন ফেড বলবো কি না এটা আমি ঠিক জানি না, এটা অনেক সময় হয় ব্যাটসম্যানদের। তার তো এটা তার ইনস্ট্যান্ট রিয়াকশান হবে যে কোনোভাবে আমি ক্রিজে ফিরতে চাই। নন স্ট্রাইকার ব্যাটসম্যান এগিয়ে গেছে, বোলারের কাছে চলে যাচ্ছে, সেটা না করে ক্রিজের প্রায়, এটা তো মানে আমি তো টেলিভিশনে খেলাটা দেখেছি, ক্রিজের থেকে 2-3 হাত বাইরে মনে হয়েছে আমার কাছে, সেই বাইরে দাঁড়িয়ে এবং নিশ্চল দাঁড়িয়ে নিশ্চিন্ত ভঙ্গিতে তিনি বলটা হাতে তুলে কেন বোলারকে দেওয়ার এই চরম ভদ্রতাটা তার করতে ইচ্ছা করলো, এটা আমার কাছে খুব বিস্ময়কর। প্রশ্নটা আমার মনে জাগে। আমার ধারণা সালমান আগে ফেরার সময় তিনি গ্লাভস ছুঁড়ে ফেলেছেন, হেলমেট ছুঁড়ে ফেলেছেন, তো তার মনেও এই প্রশ্নটা জাগবে আমি এটা কীভাবে করলাম। আপনাদের বোধহয় একটা জিনিস জানা আছে যে ক্রিকেটে কিন্তু হ্যান্ডেল দ্য বল আউট আছে। এই আউটটা এখন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের সঙ্গে মার্চ করে ফেলা হয়েছে। মানে ক্রিকেটে বল ব্যাটসম্যান যদি হাতে ধরেন তাহলে তিনি আউট। তো এটা বেশিরভাগ সময় ফিল্ডিং সাইড, এইখানে চেতনার ব্যাপারটা আসে। আমরা প্রায়ই দেখি এটা যে বল পায়ের কাছে পড়ে আছে, কাছের ফিল্ডারের কাছে বলটা ব্যাটসম্যান হাত দিয়ে তুলে দিয়ে দিচ্ছেন। এটা নর্মালি ফিল্ডিং সাইড আপিল করে না। ফিল্ডিং সাইড যদি আপিল করে আম্পায়ারের কিন্তু এটা আউট না দিয়ে কোনো উপায় নেই। এইটার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এটা হয় নাই। এটা মনে হয় নাই যে সালমান আগা বলটা হাত দিয়ে তুলে মিরাজকে দিয়েছেন এবং মিরাজ আপিল করেছেন, তিনি আউট হয়ে গেছেন। তখন আমি বলতে পারতাম যে এটা ক্রিকেটীয় ভদ্রতা হলো কি হলো না। সেইখানেও একটা প্রশ্ন থাকতো, সালমান আগা যদি ক্রিজের মধ্যে থেকে, মানে তিনি উইকেটের রান আউট হয়েছেন তো ক্রিজের বাইরে থাকার কারণে বুঝতেই পারছেন, তিনি যদি ক্রিজে থাকতেন, ক্রিজে থেকেও যদি বলটা তিনি হাত দিয়ে তুলে মিরাজের হাতে দিতেন এবং মিরাজ আপিল করতেন, তাহলে তিনি আউট হয়ে যেতেন। সেটা হ্যান্ডেল দ্য বল বলতেন বা আগের নিয়মে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড বলা হতো, সেটা ভিন্ন কথা। এইখানে তিনি ক্রিজের বাইরে এবং সেই বলটা তুলে মিরাজ তাকে রান আউট করেছেন। এইটা নিয়ে এত হইচই, এত চিৎকার, আপনি বলতে পারেন যে এত হইচই চিৎকার তো আপনিও করছেন, নাহলে কেন ম্যাচ শেষ হওয়ার আগে আপনি ভিডিও করতে আসলেন। আমি আসলাম আসলে এটা নিয়ে প্রবল আলোচনা দেখে, এবং আমি যখন তো খেলাটা ওই মুহূর্তটা দেখছিলাম, লাইভ দেখছিলাম, কমেন্ট্রিতে রমিজ রাজা ছিলেন, তিনি প্রসঙ্গক্রমে এই যেটা আমি সালমান আগার হেলমেট ছুঁড়ে ফেলার যে কথাটা বলেছিলাম, আমার মনে হয় আপনাদের ওটা মনে পড়েছে আরেকটা হেলমেট ছুঁড়ে ফেলার ঘটনা। সেটা ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজের ওয়ার্ল্ড কাপে, 2023 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান যখন তাকে টাইমড আউটের জন্য আপিল করেছিলেন। তিনি ওই মাঠে নামতে দেরি করেছিলেন, তিনি রেডি হওয়ার পরে ওই পুরনো কাহিনী যেটা 2 মিনিটের মধ্যে রেডি হতে হয় সেটা হন নাই, এবং এটা নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কোনো দিন কেউ টাইমড আউট হয় নাই। নিশ্চয়ই কোনো ব্যাটসম্যান দেরি করেছেন, কিন্তু তাদের ক্ষেত্রে ফিল্ডিং সাইড সে আপিলটা করেনি। তখন এই তর্কটা অত্যন্ত জোরালো হয়ে উঠেছিল যে এটা ক্রিকেটীয় স্পিরিটের সঙ্গে যায় কি যায় না। সেটা ছিল বাংলাদেশের বাঁচা মরার একটা ম্যাচ। ওই ম্যাচ জিতলে পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। সাকিব ম্যাচ শেষে সেটা বলেছিলেন যে এটা নিয়ে আমার কোনো রকম অনুতাপ নাই, যে আমি কাজটা করেছি এবং এটা আমি নিয়মের মধ্যে থেকে করেছি এবং এটা আমার কাছে ঠিক মনে হয়েছে। আজকে আমি ওই দিনের ওই তর্কের মধ্যে কিন্তু আমি নিজেও একটু দ্বিধায় ছিলাম যে এটা নিয়মের মধ্যে আছে ঠিক আছে, কিন্তু এটা কি করা কি ঠিক হলো, এটা কি একটু অসৌজন্যমূলক হয়ে গেল কি না। আজকে আমি এটা মোটেই মনে করি না যে মিরাজ এখানে অসৌজন্যমূলক কোনো কিছু করেছেন। এটা যেটা করেছেন এটা সিম্পলি সালমান আলী আগার একটা মানে কোট আনকোট বোকামি। একটা মানুষকে বোকামি বললে কেমন বোঝায়, বোকামি এবং ব্রেন ফিট শব্দটা মনে হয় একটু সম্মানজনক শোনায়, যে মাঝে মধ্যে হয় কখনো যে একটা খুব কমন একটা ব্যাপার আমি আপনিও বুঝতে পারছি, কিন্তু কোনো একটা ক্রিকেটার বা বড় অ্যাথলেট ওই মুহূর্তের জন্য তিনি এটা বুঝতে পারছেন না। তো আমার কাছে মনে হয় যে এইটাতে আমি মিরাজকে যে ঠিক বলছি, এটাতে সত্যি বলছি আপনাদের কাছে, এটা যে এইসব ক্ষেত্রে যেটা হয় খুব মানে আনবায়াসড ওপিনিয়ন পাওয়া খুব কঠিন হয়ে যায়। ইভেন যারা প্রফেশনাল কমেন্টেটর বা আমার মতো সাংবাদিক, দেখা যায় যে তার নিজের দেশের পক্ষেই কথাটা বলেন, তার দেশের ক্রিকেটার ভুল করলেও সেটার সাফাই গান, তার নিজের ক্রিকেটার জেনুইন কারণে আউট হলেও তিনি বলার চেষ্টা করেন যে না এটা অন্যায় হয়েছে। আমি বিশ্বাস করেন এটার ঊর্ধ্বে উঠে আমি কথাটা বলছি যে মিরাজ আজকে সালমান আগাকে যে রান আউটটা করেছেন, এটাতে আমার কাছে মনে হয় না এখানে ক্রিকেটীয় স্পিরিট, ভদ্রতা অভদ্রতা এসব কোনো ব্যাপার আসতে পারে। তো একটা জিনিসই খালি মানে বলবো যে খারাপ লাগে যখন খেলাতে খেলা ছাপিয়ে এরকম অন্য কোনো বিষয় প্রধান হয়ে ওঠে। তো সেটা আবার অনেকে বলে যে ভাই ম্যাচ যেদিকে এগোচ্ছিল একটা মনে হচ্ছিল যে একটা একতরফা ম্যাচ হবে, সেখানে মিরাজের ঘটনাটা ভালো হয়েছে, বরং এটাতে এটা আলোচনার খোরাক পাওয়া গেছে। সেটা যদি হয় এই কি বলা যায়, এই যে ভিডিও রিলস আর টিকটকের যুগে, সেটা হয়তো এর জন্য হয়তো ভালো হয়েছে।
ওভারঅল আমার শেষ পর্যন্ত আমার ভার্ডিক্ট, এটা একদম আমার নিজস্ব ভার্ডিক্ট, সেটা হচ্ছে মিরাজ যেটা করেছেন সেটা মোটেই খেলোয়াড়ি চেতনা বা মানে অসৌজন্যমূলক, কেউ কেউ এটা বলছেন যে কোট আনকোট ছোটো লুকি, এগুলো আমি মনে করি যে খুবই অন্যায়। মিরাজ যেটা করেছেন এটা সালমান আগার বোকামির জন্য তাকে একটা শাস্তি দিয়েছেন। বা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ম্যাচে কি হলো সেটা আপনারা ভাই নিজ দায়িত্বে দেখে নেবেন। আজকের ম্যাচের পর আমি আসছি না। টাটা।